বিএনপির আন্দোলনে বাধা নেই, মানুষের ক্ষতি করলে ছাড় দেয়া হবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। কাল চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, আধুনিক সুযোগ সুবিধা সহ সক্ষমতা বাড়বে 3 গুণ। নিম্নচাপের প্রভাবে বিরামহীন বৃষ্টি, বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, বেড়েছে ভোগান্তি। শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, নানা অভিযোগে রয়েছেন কারাবন্দী। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে কাল, প্রতিপক্ষ আফগানিস্তান, জয়ে চোখ টাইগারদের। ব্যাংক লিমিটেড শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, যে কোনো দুর্যোগে চালু থাকবে রূপপুর পারমাণবিক কেন্দ্র, ছড়াবে না তেজস্ক্রিয়তা, বললেন প্রকল্প পরিচালক। বিএনপির আন্দোলনে কোনো বাধা নেই, তবে মানুষের ক্ষতি করলে ছাড় দেয়া হবে না, এ কথা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কারো কাছে শিখতে হবে না, এটা আওয়ামী লীগের জানা। বাংলাদেশের অগ্রগতি যাদের পছন্দ নয়, দেশের উন্নয়ন তাদের মাথা ব্যথার কারণ কিনা, এমন প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দেয়া সহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসব বিষয়ে গণমাধ্যমকে জানাতে গণভবনে সংবাদ সম্মেলন। সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক, জাতীয় নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নে কোনো আপোষ করবে না আওয়ামী লীগ সরকার। তাদের মুখে আবার আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা শুনে এবং সব জায়গায় এটা প্রচার করে বেড়াচ্ছে। তবে আমেরিকা হঠাৎ এবং অন্যান্য দেশ হঠাৎ আমাদের দেশে নির্বাচন অবাধ সুষ্ঠু নিয়ে প্রশ্ন তোলে। আমার প্রশ্নটা হচ্ছে, যখন মিলিটারি ডিক্টেটর ছিল, যখন আমরা সংগ্রাম করেছি জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা সংগ্রাম করেছি ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য, আমাকে নির্বাচন অবাধ নিরপেক্ষ শিখাতে হবে না। কারণ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম এটা আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা করেছি এবং তারপরে প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই নির্বাচন হয়েছে বলেই জনগণ আমাদের বারবার ভোট দিয়েছে, আর একটানা আমরা ক্ষমতায় আছি বলেই আজকে অর্থনৈতিক উন্নতিটা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন বাতাসে হয়নি, সরকারের ধারাবাহিকতায় হয়েছে। তাই আন্দোলনের নামে মানুষের ক্ষতি বরদাস্ত করা হবে না। যে তারা যত আন্দোলন করবে সাধারণ মানুষের পকেটে কিছু টাকা যাবে। তো মানুষ যদি কিছু টাকা পায়, বা এই দুঃসময় তো ভালো, কাজে টাকাগুলিও বেরোনো দরকার, তো এই টাকাগুলি বেরোনো দরকার না, তো সে টাকাটাও বেরোচ্ছে, মানুষও কিছু পাচ্ছে। এই জন্য আমি বলছি কোনো কিছু বলার দরকার নেই, তারা আন্দোলনও করতে থাকুক। তবে হ্যাঁ, আমি তো আগেও বলেছি, যদি মানুষের কোনো ক্ষতি করতে চেষ্টা করে, ওই রকম অগ্নিসন্ত্রাস ওই ধরনের যদি কিছু করে, তখন তো ছাড়বো না। কারণ আমাদের সাথে তো জনগণ আছে, আমার কিছু করা লাগবে না, জনগণের ডাক দিলে তারাই ঠান্ডা করে দেবে। ডেঙ্গু নির্মূলে সরকার সচেতন, জনগণকেও সচেতন হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। সাংবাদিকদের নিরাপত্তা এবং ঝুঁকি মোকাবেলায় টেলিভিশন মালিকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বেসরকারি চ্যানেলের মালিকরা, অনেক মালিক তো আবার এখানেও বসে টসে আছে, এটা তো তাদের দায়িত্ব আমি মনে করি, যে তারা যাদের দিয়ে কাজ করাবেন, শুধু নিজেরা পয়সা কামাই করলে তো হবে না, যাদের দিয়ে কাজ করবে তাদের ভালো মন্দটা তো দেখতে হবে। এবং ওয়েস্ট বোর্ড আমরা তো দিয়েছি, কিন্তু সেটা তো কার্যকর করার দায়িত্ব তো মালিকদের। আসন্ন দুর্গাপূজায় অসাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, সেজন্য যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বেসামরিক বিমান চলাচলে একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। জাতির পিতার স্বপ্নের এভিয়েশন হাব হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল। এতে করে বছরে অতিরিক্ত 1,20,00,000 যাত্রী সেবা নিতে পারবেন। বন্দরের সক্ষমতা বাড়বে প্রায় 3 গুণ। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টার্মিনাল উদ্বোধন করবেন, জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। এগুচ্ছে দেশ, বাড়ছে
বহির্বিশ্বের সাথে যোগাযোগ। নতুন বিমানবন্দর করার জটিলতা এড়াতে কেন্দ্রীয় বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়টি তখন চিন্তায় আসে। বিমানবন্দর সড়ক ধরে যেতে থাকলে দৃষ্টিনন্দন টার্মিনালটি চোখে পড়বে। 3 তলা ভবনটির স্থাপত্য শৈলীতে সর্বাধুনিক। নির্মাণ কাজে 4 বছরের মাথায় টার্মিনালটির আংশিক উদ্বোধন হতে যাচ্ছে। বিমান অবতরণের পর দ্রুত রানওয়ে ছেড়ে যাবার ব্যবস্থা থাকবে। টার্মিনাল জুড়ে 41,500 মিটার জায়গা জুড়ে 2টি এক্সিট ট্যাক্সিওয়ে আছে, যাতে করে অন্য উড়োজাহাজ সহজে উড্ডয়ন বা অবতরণের সুযোগ পায়। এটা অনেক সুন্দর। পৃথিবীর যে কোনো এয়ারপোর্টের তুলনায় আমাদের এই 3য় টার্মিনাল একটা নতুন আঙ্গিকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি মানুষের সামনে। সবাই খুশি হবে আশা করি। 5,42,000 বর্গমিটার জায়গা জুড়ে বিশ্বমানের এই টার্মিনালে ফ্লোর স্পেস 2,30,000, যেখানে 177টি চেক ইন কাউন্টার, 64টি বহির্গমন ইমিগ্রেশন ডেস্ক, 64টি আগমনী ডেস্ক সুবিধা রাখা হয়েছে। প্রথমবারের মতো মুভিং ওয়াক বসেছে দেশের কোনো বিমানবন্দরে। একসাথে 37টি উড়োজাহাজ পার্ক করার ব্যবস্থাও আছে। যে সেবা আপনারা জেএফকেতে পাওয়া যায়, যে সেবা হিথ্রোতে, চাঙ্গিতে পাওয়া যায়, সেই ধরনের একই ধরনের সেবা যাতে এখানে নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যে কিন্তু কাজ অব্যাহত আছে। সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে যাত্রীর ইমিগ্রেশনও হবে, কাস্টমসও হবে এবং লাগেজ হ্যান্ডেলিং যেটা, এটা আরও দ্রুত গতিতে সম্পন্ন হবে। ব্যাগেজ বেল্ট বসবে 16টি। যাত্রীদের তল্লাশি ব্যবস্থাও পরিবর্তন থাকছে। স্বয়ংক্রিয় বডি স্ক্যানার যন্ত্র তল্লাশি করবে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য 4টি অতিরিক্ত বেল্ট থাকবে। বহুতল গাড়ি পার্কিংয়ে একসাথে রাখা যাবে 1044টি গাড়ি। সুতরাং কোনো ধরনের অচলায়তন কিংবা যাত্রী সেবার মানের প্রশ্নে কাঠামোগত অবকাঠামোগত কোনো সমস্যা থাকবে না এবং সমস্ত ডিজিটালাইজেশন এখানে থাকবে। ডিজিটালাইজ পদ্ধতিতে সমস্ত সেবা প্রদান করা হবে। সরঞ্জামাদি ক্যালিব্রেশন ও প্রস্তুতিতে কিছুটা সময় লাগবে। বিমান ওঠানামা করতে পারলেও টার্মিনালটি পুরোদমে চালু হতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট যাত্রী হ্যান্ডেলিং ক্ষমতা বছরে 80 লাখ থেকে 2,20 লাখে পৌঁছাবে বলে আশা করছে সিভিল এভিয়েশন অথরিটি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টা বৃষ্টি ঝরবে। তবে শনিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত 2 দিনে ময়মনসিংহে 378 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা 52 বছরের মধ্যে সর্বোচ্চ। আহমদ বাবুর প্রতিবেদন। গেল 2 দিন রাজধানীসহ সারা দেশেই মুষলধারে বৃষ্টি ঝরেছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে, যা গেল 52 বছরের রেকর্ড ছাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তর নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে আজও দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা থাকবে। মৌসুমি বায়ু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1981 সালের পরে এই প্রথম আবার বেশি বৃষ্টিপাত হলো ময়মনসিংহে 378 মিলিমিটার। সারা দেশের জন্য ভারী বৃষ্টিপাতের একটা সতর্ক সংকেত জারি করেছিলেন। শনিবারের পর বৃষ্টি কমে আসবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাড়ি ঘরে পানি ওঠায় ভোগান্তিতে মানুষ। সাভার, গাজীপুর, ময়মনসিংহ, যশোর সহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক। গাজীপুরে ঘরের দেয়াল চাপায় মারা গেছেন 3 জন। বাকিটা জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ময়মনসিংহে 52 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বহু এলাকা। তলিয়ে গেছে সড়ক, বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। কোনো কোনো এলাকায় জমেছে কোমর পানি। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। নগরের আকুয়া, নওমহল, চরপাড়া, ভাটিকাশর এলাকার ছোট বড় সব সড়কে পানি জমে আছে। মানুষের অবস্থা বিশাল খারাপ, কারণ 20 বছর আমার বাসা এখানে। এই 20 বছরের মধ্যে আমি এত পানি দেখি নাই। ময়মনসিংহে এই জায়গাগুলোতে এরকম কখনো জলাবদ্ধতা হয় নাই। বর্তমানে যে পরিস্থিতি, এখন বিশুদ্ধ পানির খুবই অভাব। এই চিত্র গাজীপুরের বোটবাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
এদিকে কালিয়াকৈরের রতনপুর ও বাইমাইলে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী স্ত্রী সহ মারা গেছেন ৩ জন। যশোর পৌর এলাকায় বৃষ্টির পানিতে তলিয়েছে রাস্তাঘাট। শহরের খড়কি, ষষ্ঠীতলাপাড়া, শঙ্করপুর সহ বিভিন্ন এলাকায় পানি জমে আছে। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। এখানে যতটা বাড়ি আছে নিচে এলাকার বাড়ি, প্রত্যেকটা বাড়ির ভিতর এতটুকু করে পানি। একটু পানি এলি আমাকে ঘর দুয়ার তলায় যায়, আমরা রাইন দিয়েও খেতে পারি না। ঘরে পানি উঠে গেছে, মাল জিনিস সব ভাসতেছে পানিতে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত যশোরে ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানিতে সাভার ব্যাংক কলোনি, রেডিও কলোনি, বক্তারপুর, গার্লস রোড, গেন্ডা ৯ নম্বর সহ পৌর এলাকার রাস্তাঘাট পানির নিচে। পানি ঢুকেছে বাড়িঘরেও। এই পানি পালাইতে পালাইতে আমি অভ্যস্ত হয়ে গেছে। পানি ঘাটা হয়, জলাবদ্ধতার কারণে বাচ্চারা স্কুলে যেতে পারে না, সবাই খুব কষ্ট হয়। চিপসের প্যাকেট, বোতল এগুলো আমরা নিজেরা ড্রেনে ফেলাই দিই, যার কারণে ড্রেন পরিষ্কার করার ফলেও সেগুলো আবার পুনরায় জমাট হয় এবং ড্রেনের সঠিক ব্যবস্থা নাই পানি চলাচলের। ড্রেন ডুবে যায়, হয় রাস্তাঘাটে হাঁটু পানির উপরে হয়ে যায়, রিক্সা চালাতে পারি না। আমরা মানুষের বাড়ি কাজ করে খাই, এখন আমরা কি পানি সেকবো না ঘর বাড়ি জিনিস দেখবো নাকি মানুষের বাড়ি কাজই করে খাবো। অতি বৃষ্টিতে রাজশাহীর বিভিন্ন সড়কেও পানি জমেছে। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েন নগরবাসী। 2 দিনে রাজশাহীতে 247 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা 10 বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে হিলিতেও টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টিতে যে খুবই সমস্যা, বাড়িঘর দিনপথ চলতেছে না, কাজ কাম নাই। বৃষ্টিতে কাজ কাম নাই, আমরা নিম্ন আয়ের মানুষ খুব সমস্যায় আছি। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। নারীর অধিকার নিয়ে কাজ করায় এবছর শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের কারাবন্দী সাংবাদিক ও মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার অধিকার নিশ্চিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়। রাষ্ট্রবিরোধী অপপ্রচার ছড়ানোর অভিযোগে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বর্তমানে বন্দী রয়েছেন নার্গিস। আশরাফ শুভর রিপোর্ট। নরওয়ের রাজধানী আসলোতে শুক্রবার এবছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। দীর্ঘদিন নারী নিপীড়ন এবং সবার জন্য স্বাধীনতা আদায়ের লড়াইয়ে সোচ্চার থাকায় ১৯তম নারী হিসেবে শান্তিতে নোবেল জিতলেন ইরানের কারাবন্দী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। San, zendagi, azadi. Women, life, freedom. The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2023 to Nargis Mohammadi. নার্গিসকে একজন মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট বেইস অ্যান্ডারসেন বলেন, অধিকার আদায়ের সাহসী সংগ্রামে নার্গিস মোহাম্মদীকে ব্যক্তিগত জীবনে প্রচুর মূল্য দিতে হয়েছে। নার্গিস মোহাম্মদীর জন্ম ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের জানজান শহরে। নারী অধিকার, হিজাব আইন এবং সাজা হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন করেছেন তিনি। এ পর্যন্ত ১৩ বার গ্রেপ্তারের পাশাপাশি ৫ বার দোষী সাব্যস্ত হন। সব মিলিয়ে ৩১ বছর কারাবাসের সাজা দেয়া হয় তাকে। এছাড়া ১৫৪ বার তাকে বেত্রাঘাতের দণ্ডও দেয়া হয়। ২০০৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী শিরিন এবাদের নেতৃত্বাধীন ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টারের ভাইস প্রেসিডেন্ট নার্গিস। গত বছর বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকাতেও ছিলেন এই মানবাধিকার কর্মী। ২০১৬ সালে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হন নার্গিস। বর্তমানে তেহরানের এভিল কারাগারে কারাবন্দী জীবন পার করছেন তিনি। এদিকে ১০ ডিসেম্বর নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নার্গিস মোহাম্মদীকে কারাগার থেকে মুক্তি দিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নোবেল কমিটি। আশরাফ শুভ, একুশে টেলিভিশন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট 2023।
কাল শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন। ধর্মশালার নয়নাভিরাম সবুজ গালিচায় বাংলাদেশ সময় বেলা 11টায় নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্ব আসরে এগিয়ে থাকতে প্রথম ম্যাচে জয়ে চোখ রাখছে সাকিব আল হাসানরা। ধর্মশালায় পেসাররা বাড়তি সুবিধা পাবে, তাই বাড়তি একজন পেসার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে টাইগারদের এক চুলো ছাড় দেবে না রশিদ মুজিবরা। আকাশুজ্জামানের রিপোর্ট। খেলাপ্রেমী বাংলাদেশিরা এই মুহূর্তে ক্রিকেট জ্বরে। এবার অপেক্ষা পূরণের পালা। সাকিব মুশফিকদের প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপটা ওয়ানডে সংস্করণে, আয়োজকও ভারত। স্বপ্নটাও আকাশ ছোঁয়া। হবেই না কেন? বাংলাদেশ ক্রিকেটের যত অর্জন তার সবটাই যে এই ওয়ানডে ফরম্যাটেই। আফগানদের বিপক্ষে শেষ ম্যাচের স্মৃতিটাও মধুর বাংলাদেশের। এশিয়া কাপে এই দলকে হারিয়েই সুপার ফোরে খেলেছিল টাইগাররা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ভালো করেছে সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কাকে হারানোর পর ইংল্যান্ডের বিপক্ষেও লড়াই করেছিল বাংলাদেশ। রানের দেখা পেয়েছেন ওপেনার লিটন দাস, তানজিদ তামিম, ফর্মের তুঙ্গে আছেন বাকিরাও। আফগানদের বিপক্ষে তাই জয়েই চোখ রাখছে বাংলাদেশ। We all want to win the World Cup, but as you rightly asked me, realistic is that if we win 4 or 5 games, we give ourselves a chance to get into the semi-final or the knockout stage. That's our first aim. I mean, to do that, I think we have a good enough team to do that. Our first aim is to get into the semi-final stage. এদিকে টাইগারদের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও নিজেদের পিছিয়ে রাখছে না আফগানরা। বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজ থেকে অনুপ্রেরণা নিচ্ছে তারা। বিশ্বকাপেও টাইগারদের বিপক্ষে জয়ের লক্ষ্য রশিদদের। We will try to be positive and play positively here in this World Cup, and tomorrow is our first game, so we will try our best to start well from tomorrow. আফগানদের বোলিং লাইন বিশ্বমানের, সেই সাথে ব্যাটিংয়েও ধারাবাহিক রহমত শাহ, গুরবাজরা, রশিদ মুজিব, ফারুকিদের রসায়ন মিলিয়ে বিশ্বকাপে চমক দেখাতে প্রস্তুত আফগানিস্তান। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রিজার্ভ কমলেও আতঙ্কের কিছু নেই, মেগা প্রকল্পগুলো চালু হলে গতি পাবে অর্থনীতি। জনদুর্ভোগের আরেক নাম লোকাল বাস, টাকা দিয়েও সেবার পরিবর্তে নানা ভোগান্তি। সংবাদে বিএনপি তাদের কর্মসূচিতে জনভোগান্তি এবং যানজট সৃষ্টি ছাড়া আর কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত করার পথে হাঁটছে বিএনপি। অনেক হাক ডাক করে তারা একটা রোড মার্চ করেছে এবং রোড মার্চে আশানুরূপ কোনো মানুষ হয় নাই। আমি দেখতে পেলাম তারা জনগণের ভোগান্তি ছাড়া গতকাল কুমিল্লা থেকে চট্টগ্রাম আসার পথে প্রচণ্ড যানজট তৈরি করে। রিজার্ভ কমলেও এ নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। তিনি বলছেন, আমদানি বৃদ্ধি ও রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। মেগা প্রকল্পগুলো চালুর পাশাপাশি রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক হলে দ্রুতই সংকট কেটে যাবে বলে আশাবাদী তিনি। মানিক শিকদারের বিশেষ প্রতিবেদন। করোনা মহামারীর মধ্যেও 2021 সালের আগস্টে রিজার্ভ ছাড়িয়েছিল $48 বিলিয়ন বেশি। এরপর কিছুটা কমলেও 2022-এর এপ্রিলে রিজার্ভ ছিল $44.39 বিলিয়ন। করোনা মহামারীর দীর্ঘমেয়াদী প্রভাব, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়া সহ নানা সংকটে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমতে থাকে। রিজার্ভের নিম্নমুখী প্রবণতা অর্থনীতিতে কিছুটা নেতিবাচক প্রভাব থাকলেও এ নিয়ে আতঙ্কের কিছু দেখছেন না বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। 18 বিলিয়ন না, রিজার্ভের যেটা সর্বশেষ অঙ্ক বাংলাদেশ ব্যাংকের হিসেব মতে
যেটা গ্রস রিজার্ভ সেটা কিন্তু আরও বেশি, 26-27 বিলিয়ন ডলারের মতো। আর IMF যে হিসাব করছে সেটা 21 বিলিয়ন ডলারের মতো। রিজার্ভ খানিকটা কমতেই পারে, কিন্তু এটা নিয়ে এত আতঙ্কিত হবার কারণ নেই, কারণ রিজার্ভটা হলো মানে সবসময় তো এটাকে ব্যবহার করা হয় না, এটা যখন বিপদে পড়ে মানুষ তখনই ব্যবহার করে। চলমান মেগা প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলেই গতি পাবে অর্থনীতি, সেই সাথে আমদানি রপ্তানিতে ভারসাম্য ও রেমিটেন্স বৃদ্ধির প্রতি দৃষ্টি দেওয়ারও আহ্বান জানান তিনি। মেগা প্রজেক্টগুলো চালু হবার সাথে সাথে অর্থনীতি চাঙ্গা হবে, এবং অর্থনীতি যখন চাঙ্গা হবে তখন আয় রোজগার মানুষের বাড়বে, এবং দেশের ভেতরের অর্থনীতি অনেক চাঙ্গা হবে, এবং তখন হয়তো রপ্তানিও বাড়বে। তবে বৈশ্বিক অর্থনীতির মন্দা ভাব না কাটা পর্যন্ত নতুন মেগা প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধানতার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। আমাদের রাজস্ব নীতি যেটাকে বলে, বাজেট যেটা, সেটাকে আরেকটু সংকুচিত করলেই ভালো আমি মনে করি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যে কোনো দুর্যোগে চালু থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর জন্য নেওয়া হয়েছে সব রকম সুরক্ষার ব্যবস্থা। বাতাসে তেজস্ক্রিয়তা মাপার জন্য প্রকল্প এলাকায় 23টি কেন্দ্র থাকবে বলেও জানিয়েছেন প্রকল্প পরিচালক ডক্টর শওকত আকবর। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান, ছবি তুলেছেন সোহেল তালুকদার। ইউরেনিয়াম হস্তান্তরের মধ্য দিয়ে উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্র কতটা নিরাপদ সেই প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক জানান, সুরক্ষা ও নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। আপনি ইচ্ছা করলে এই নিউক্লিয়ার পাওয়ার বিদ্যুৎ প্ল্যান্টে দুর্ঘটনা ঘটাতে পারবেন না। ইট হ্যাজ ওন রেসপন্সিভ সিস্টেম। সুতরাং কোনো যদি অপারেটর ভুলও করে, সেই ভুলের কারণে বিদ্যুৎ কেন্দ্রে কোনো দুর্ঘটনা হবে না। মানবসৃষ্ট দুর্যোগেও তেজস্ক্রিয়তা ছড়াতে পারবে না বলেও জানান প্রকল্প পরিচালক। কোনো পরিস্থিতিতেই এই বিদ্যুৎ কেন্দ্রের যে এক্সপ্লোশন জোন, আমাদের বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর বিল্ডিং থেকে যে আপনারা চারদিকে ফেন্সিং দেখছেন, তার বাহিরে মানুষের জন্য ইন্টারন্যাশনাল কমিশন অফ রেডিওলজিক্যাল প্রোটেকশন বা ICRPর যে নির্ধারিত ডোজ মাত্রা, তার বেশি কোনোদিনই হবে না। এরপরও যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই তেজস্ক্রিয়তা যেন ছড়াতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে আমরা 23টি মনিটরিং স্টেশন করব। সেই মনিটরিং স্টেশনে আমরা এই এলাকার রেডিয়েশন লেভেল, এই তেজস্ক্রিয়তার লেভেল শো করব বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার আগে। যখন অপারেশন চলবে অটোমেটিক্যালি রেডিয়েশন ওইখানে মনিটর হবে। এই কেন্দ্র কার্বন নিঃসরণ করবে না, তাই পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান প্রকল্প পরিচালক। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, রূপপুর, ঈশ্বরদী, পাবনা। এদিকে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছেছে পাবনায়। কড়া নিরাপত্তায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 4টি কাভার্ড ভ্যানে নিয়ে যাওয়া হয় ইউরেনিয়াম। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পার হয় সকাল 8টার দিকে। সেখান থেকে 3 স্তরের নিরাপত্তায় ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে একটি চার্টার্ড বিমান তেজস্ক্রিয় জ্বালানির দ্বিতীয় চালান নিয়ে ঢাকায় পৌঁছে। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। জনদুর্ভোগের আরেক নাম লোকাল বাস। রাজধানীর বেশিরভাগ লোকাল বাসের সিট ভাঙা, নেই ফ্যান, গরম আর দুর্গন্ধে ভেতরে টেকাও দেয়। রাতে বাসের ভেতর জ্বলে না লাইট। টাকার বদলে সেবা নয়, বরং নতুন নতুন সমস্যার মুখোমুখি যাত্রীরা। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানীর লোকাল বাস নিয়ে কাহিনীর শেষ নেই। আছে নাটক, গল্প, কবিতা আর অসংখ্য প্রতিবেদন। এরপরও বোধোদয় হয়নি মালিকদের। অধিকাংশ বাসের জানালা নেই, যাও আছে তা আবার ভাঙা। বৃষ্টিতে যাত্রীরা ভিজে নাকাল, আর গরমে ঘামের দুর্গন্ধে অসহায়। ফ্যান চলতেছে না, ফ্যান নষ্ট, গ্লাস ভাঙা, সিটগুলা ভাঙা। তারপরে ওদের সবচেয়ে যে খারাপটা সেটা হলো তাদের ব্যবহারটা খুবই খারাপ। গরু যেভাবে নেওয়া হয় সেইভাবে আমাদেরকে নেওয়া হয়, আসলে হ্যাসেল করা হয়। পর্দাগুলো নোংরা থাকে, এগুলো নাকে লাগে। অনেক সময় বাচ্চারা বসা থাকে, বাচ্চাদের নাকে লাগে। এমনভাবে যাতাযাতি করি এখন লোক লইয়া যাবে, আসে তো উঠাই যায় না। বড় পদক্ষেপ নেয় যে গাড়ি একদিন চলবো না, যদি আবার সামনে পাই দেখে রোড পারমিট বাদ করে দিব,
যে এরকম পদক্ষেপ নিলে মালিক পক্ষ থেকে এটা সমাধান করার চেষ্টা করে। একেতে আসন সীমিত, যা আছে তা যেমন অস্বাস্থ্যকর তেমনি বসার অনুপযোগী। চিমটি দিলে সিট কাভারের ময়লা ঢোকে আঙুলের ফাঁকে। এদিক সেদিক হুক বেরিয়ে থাকায় প্রায়ই ছিঁড়ছে জামা কাপড়। এসব নিয়ে অভিযোগ দিয়েও নেই কোনো ফায়দা। পা তো রাখাই যাচ্ছে না, তাই না? আমি বসার পরে উনি বসতে পারতেছেন, উনি মনে হচ্ছে পড়ে যাবে এমন অবস্থা। তারা দেখেন ওরা একটা মালিকের কাজ করে না, আমরা কি করব? আমাকে ভাড়া আমরা নিব। মালিক মহাজন এটা গায়ে নিচ্ছে না, এটা জাস্ট আমাদের চালক স্টাফ আমরা বহন করছি। এদের এই চাপাচাপির মধ্যে গ্লাস ভেঙে আমার সামনের এক যাত্রীর মাথার মধ্যে লাগছে। গরমের মধ্যে অনেকে ঘেমে যায়, তারপর অনেকের কষ্ট হয়, এইগুলা কিন্তু আসলে আমাদের পরিবহন সেক্টরে দেখা উচিত। বাসগুলো রানিং অবস্থায় আমাদেরকে ওঠাই, অনেক সময় দেখা গেছে আমরা পা স্লিপ খেয়ে পড়েও যাই। এমন আছে অনেক বৃদ্ধ আছে উঠতে পারে না বাসে, বাস ওইভাবেই আপনার টেনে চলে যায়। লক্কর চক্কর যে সমস্ত বাসে গ্লাস ভাঙা, তারপর ফ্যান ঘোরে না, বাসের ফিটনেস বিষয়ে কমতি আছে, আমরা সেই সব বাস আমরা আটক করি, আমরা ডাম্পিং করি। বিকট গরমে প্রায়ই ফ্যানের অভাব বোধ করেন যাত্রীরা। এসব কাকে বলবেন, আর কেই বা শুনবে লোকাল বাসের অস্বাস্থ্যকর পরিবেশের হরেক রকমের গল্প, যেখানে প্রতিনিয়ত টাকা দিয়ে ভোগান্তি কিনছেন যাত্রীরা। যারা আমরা কর্পোরেট জব করে থাকি, যারা আমরা একটু ভালো মিডিল পরিবারে জব করে থাকি, এরা কি ফেস করি, যখন বাস থেকে নামি বাসায় যাই দেখি যে আমি এক গাদা ছারপোকা সাথে করে নিয়ে যাচ্ছি। রাজধানীর পরিবহনগুলো থেকে যতটুকু সেবা প্রাপ্তির কথা ছিল তার কিছুই পাচ্ছে না সাধারণ যাত্রী। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। সংবাদ বিরতি, যখন ফিরছি তখন আরও থাকবে। 1.5 দশকে 63 জাতের ধান উদ্ভাবন, কৃষি জমি কমলেও উৎপাদন বেড়েছে 28%। সিরিয়ায় মিলিটারি একাডেমিতে ড্রোন হামলা, নারী ও শিশুসহ নিহত 110। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। গেল 15 বছরে কৃষি জমি কমলেও ধান উৎপাদন বেড়েছে প্রায় 28%। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত 113 জাতের মধ্যে 63টি উদ্ভাবন করা হয়েছে গত 1.5 দশকে। এছাড়া নতুন নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ অন্যান্য প্রতিষ্ঠান। 21 স্পেশালে মফিউর রহমানের 2 পর্বের ধারাবাহিকে আজ থাকছে প্রথম পর্ব। সঙ্গে ছিলেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়। নগরায়ন, শিল্পায়ন, ইটভাটা, আবাসন কিংবা পুকুর কেটে মৎস্য চাষ, ধীরে ধীরে কমছে কৃষি জমি। সর্বশেষ কৃষি শুমারি অনুযায়ী বছরে দেশে আবাদি জমি কমছে 0.20% হারে। তবে চাষযোগ্য জমি কমলেও ধারাবাহিকভাবে বাড়ছে ধানের উৎপাদন। একের পর এক পরিবেশ ও আবহাওয়া সহিষ্ণু জাতের ধান উদ্ভাবন করে চমক দেখাচ্ছেন দেশের বিজ্ঞানীরা। এ উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ অন্যান্য প্রতিষ্ঠান। ধান গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত 113টি উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করেছে, যার মধ্যে গেল 15 বছরে এসেছে 63টি। অন্যদিকে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা 2009 থেকে 2023 সাল পর্যন্ত উদ্ভাবন করেছে 19টি জাত। এসব উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে নিবিড়তা বেড়েছে ধান চাষে। আউশ, আমন ও বোরো মৌসুমে বিপুল পরিমাণ ধান উঠছে কৃষকের গোলায়। ধান উৎপাদনে বাংলাদেশ দখল করেছে বিশ্বে 3য় স্থান। এদিকে ধানের জীবনকাল কমিয়ে আনা সহ আরও কিছু বিষয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। এর মধ্যে রয়েছে লবণাক্ততা সহনশীল, জলমগ্নতা ও জলাবদ্ধতা সহনশীল এবং জোয়ার ভাটা সহনশীল জাতের উদ্ভাবন। আগামী দিনের পানির সমস্যা কীভাবে সমাধান হবে সেইগুলো নিয়ে আমাদের রিসার্চ আছে। এই যে মাটির উর্বরতা কিভাবে আমরা মেনটেন করব, সেই ধরনের গবেষণা আমাদের আছে। আদি জাতের ধান থেকে শুধু শর্করার চাহিদা পূরণ হতো, অন্যান্য পুষ্টির চাহিদা ছিল খুবই কম। তবে নতুন উদ্ভাবিত জাতে রয়েছে
উচ্চমাত্রায় প্রোটিন, জিঙ্ক সহ নানা ধরনের ভিটামিন এবং খনিজ উপাদান। আমরা এখন যে জাতগুলো উদ্ভাবন করছি সেগুলা 70 থেকে 75% পর্যন্ত আমরা প্রোটিন আমরা নিতে পারবো। আমরা যাতে 80% পর্যন্ত প্রোটিন চাল থেকে নিতে পারি সেটার জন্য আমরা রিসার্চ অব্যাহত আছে। জিঙ্ক আমরা 80% জিঙ্ক আমরা রাইস থেকে নিব, সেই ধরনের আমাদের রিসার্চ অব্যাহত হচ্ছে। আবাদি জমি কমার পাশাপাশি ক্রমশই বাড়ছে চালের চাহিদা। তাই বর্ধিত চাহিদা পূরণ ও খাদ্য নিরাপত্তা জোরদারে আরও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে ব্যাপক গবেষণা চলছে বলে জানান বিজ্ঞানীরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বাহিনী প্রতিষ্ঠার 150 বছরেও অভাব আর দারিদ্র্যের সাথে সংগ্রাম গ্রাম পুলিশের। নামমাত্র বেতন ভাতায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চৌকিদার দফাদাররা। সন্তানদের লেখাপড়া ও চিকিৎসার যোগান দিতেও হিমশিম খেতে হচ্ছে। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বেতন ৭৬ টাকা। ১৯৭৬ সালে গ্রাম পুলিশ বাহিনীতে যোগ দেন কুড়িগ্রামের সদর উপজেলার ভেরবেরি গ্রামের নূর মোহাম্মদ। ৪৩ বছর চাকরি জীবন শেষে ৬,৫০০ টাকার বেতনে অবসর নেন ২০১৯ সালে। এখন সপরিবারে দিন কাটে অনাহারে অর্ধাহারে। আগে মন্দ নেয় না, এখন ওই মনে করেন ইয়েটি 10 টাকা নেই, দেওয়ারে ওষুধ খান, চা খাই দেওয়ারে বাবারে 10 টাকা দিয়ে, আমার তো ভিক্ষা ছাড়া উপায় নেই। রাষ্ট্রের প্রাচীন এই বাহিনীর জন্ম ১৮৭০ সালে। সারা দেশে এখন কর্মরত প্রায় ৪৭,০০০ গ্রাম পুলিশ। কুড়িগ্রামে আছেন ৬৩৯ জন। দিন দিন কাজের পরিধি বেড়েই চলেছে এই বাহিনীর, তবে সে তুলনায় বেতন ভাতা ও সরকারি সুযোগ সুবিধা বাড়েনি। রয়েছে ইউনিয়ন পরিষদ থেকে নিয়মিত বেতন না পাওয়ার অভিযোগও। ২১৬ টাকা মাত্র দিন মজুরি পাই। এই ২১৬ টাকা দিয়ে আমাদের জীবন যে কত কষ্ট যায়। আমাদের তো বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারি না, নিজেও ঠিক মতন খাইতে পারি না। ইউপি অংশ হলো ৩৫০০ টাকা, সরকারি অংশ ৩৫০০ টাকা। ইউপি অংশ টাকাটা নিয়মিত পাই না। রোড লেভেল থেকে আমরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করি, কিন্তু আমাদের দেখার কেউ নেই। অভিযোগ অস্বীকার করে সরকারিভাবে বেতন ভাতা বাড়ানোর দাবি স্থানীয় জনপ্রতিনিধিরও। সরকার যে তাদেরকে অর্থ দেয় এটা খুবই নগণ্য, যা দিয়ে একজন মানুষের জীবন জীবিকা চলতে পারে না। তবে বাহিনীটির সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কাজ চলমান রয়েছে বলে জানায় জেলা প্রশাসক। তারা যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ বিভিন্নভাবে আর্থিক প্রণোদনার আওতায় তাদেরকে নিয়ে আসার জন্য আমরা সচেষ্ট থাকব। বর্তমানে একজন দফাদার মাসে ৭,০০০ এবং মহল্লাদার ৬,৫০০ টাকা বেতন পান। অবসর ভাতা হিসেবে দফাদার ৬০,০০০ টাকা এবং মহল্লাদার পান ৫০,০০০ টাকা। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের সংবাদ। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বেঁধে দেয়া আলু, ডিম ও পেঁয়াজের দাম কার্যকর করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিকেলে রংপুর নগরীর ধাপসাগরপাড়া মহল্লার নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তারপরেও ভোক্তা অধিকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মন্ত্রণালয় থেকে বেঁধে দেয়া পণ্যের দাম কার্যকর করা যায়। এছাড়া আমদানি ব্যয় বাড়ার সাথে সাথে শতকরা 10% রপ্তানি আয়ও বেড়েছে বলেন মন্ত্রী। গত মাসে রেমিটেন্স কম আসায় একটু সমস্যা হচ্ছে বলেও স্বীকার করেন তিনি। ভোক্তা অধিকার দপ্তর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যে দাম ফিক্স করা হয়েছিল সেটা এখনো অ্যাচিভ করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা কন্টিনিউ করে যাচ্ছি। আমদানি ব্যয় বেড়েছে, আমদানি আনলে তো ব্যয় বাড়বেই। সমস্যা থেকে এক্সপোর্টও তো বেড়েছে 10% করে, সমস্যা তো কিছু নেই। মনে হয় ঠিক আছে, সেটা এক্সপোর্টের যথেষ্ট ভালো আছে। আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা রেমিটেন্স কম এসেছে গত মাসটা, এখানে একটু সমস্যা হয়েছে। এশিয়ান গেমস হকিতে ওমানের কাছে হেরেছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে 4-3 গোলে হেরেছে জিমিরা। 1978 ও 2018 সালে এশিয়ান গেমসে ষষ্ঠ হওয়ায় বাংলাদেশের সেরা সাফল্য। এবার কোরিয়ান কোচের অধীনে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে চীনে যায় বাংলাদেশ, কিন্তু ষষ্ঠ স্থানটাই ধরে রাখতে পারল না তারা। অথচ ওমানের বিপক্ষে প্রথম 2 কোয়ার্টারে 2-0 গোলে এগিয়েছিল মিলন জিমিরা। সেখান থেকে ম্যাচ হারে
4-3 ব্যবধানে। গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান ও জাপানের কাছে হারলেও সিঙ্গাপুর ও উজবেকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। নেদারল্যান্ডসের সহায়তায় 2021 সালে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সব সুযোগ সুবিধা নিশ্চিত করে শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়তে কাজ করছে সরকার। অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব KM শহীদুল্লাহ বলেন, মা বাবা সহ পরিবারের সবাই শিশুদের ভালোবাসা দিয়ে বড় করলে তারা 2041 সালে উন্নত বাংলাদেশ গড়তে সহায়তা করবে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপির আন্দোলনে বাধা নেই, মানুষের ক্ষতি করলে ছাড় দেওয়া হবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। কাল চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। আধুনিক সুযোগ সুবিধার সক্ষমতা বাড়বে 3 গুণ। নিম্নচাপের প্রভাবে বিরামহীন বৃষ্টি, বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, বেড়েছে ভোগান্তি। শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, নানা অভিযোগে রয়েছেন কারাবন্দী। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে কাল, প্রতিপক্ষ আফগানিস্তান, জয়ে চোখ টাইগারদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।